নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব সিএএ নিয়ে, যা রিসেন্টলি ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর দ্বারা সমগ্র ভারতবর্ষে লাগু হয়েছে গত 10ই মার্চ 2024 তারিখে। তো এই সমস্ত ভিডিওতে সিএ শুরু থেকে শেষ অবধি এবং এর ভালো এবং খারাপ দিক কি রয়েছে সবকিছু নিয়ে আলোচনা করব, এবং বিরোধীদের আন্দোলন কি কারণে তাদের বিরোধিতা সেসব নিয়ে এই ভিডিওতে চুলচেরা আলোচনা করা হবে। তো দেখো, যারা অবশ্যই চ্যানেলে নতুন আছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও এই ইনফরমেশন থেকে অবগত হয় এবং ইনফরমেশন কালেক্ট করতে পারে। তো দেখো, সিএ এই টপিকে প্রথমে আমরা জানবো সিএ কি, এবং তার পরবর্তীতে সিএ এর সাথে বিরোধীরা যেহেতু আন্দোলন করছে তারা বলছে যে এনআরসি এবং সিএ একসাথেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এনআরসিটা কি সেটাও আমরা জানবো, এবং তারপরে এদের মধ্যে পার্থক্য বা যোগসূত্র কি রয়েছে সে সম্বন্ধে আমরা এখানেই এই ভিডিওতেই আলোচনা ক্লিয়ার করে নেব। এবং সিএ তে আবেদনের জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র এবং আবেদনের পদ্ধতি কি, বিরোধী নেতারা কেন এই আইনকে নিয়ে বিরোধ পোষণ করছেন, মানে যেসব রিজিওনাল পার্টিগুলো রয়েছে তারাও আন্দোলন করছেন, বিশেষ করে যেগুলো তোমার বলতে পারো পশ্চিমবঙ্গ, আসাম, তারপরে দিল্লির মুখ্যমন্ত্রী, তারপরে কেরালা, তামিলনাড়ু, এসব রাজ্যে বিশেষ করে বিরোধিতা চলছে এই আইনে। তারপরে এটাও প্রশ্ন থাকছে যে রাজ্য চাইলে কি এই আইনকে লাগু করা থেকে বিরত থাকতে পারবে, মানে রাজ্যের কি নিজের কোনো পাওয়ার রয়েছে আইনকে লাগু করা থেকে বিরত থাকায়, সেটাও এই ভিডিওতেই আলোচনা করা হবে, এবং তাদের কোনো অধিকার রয়েছে কিনা সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এবং তার পূর্বে আমরা জেনে নিই সবার প্রথমে সিএএ কি। তো সিএএ কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে লাগু হয়েছে বললাম কি 10ই মার্চ 2024 তারিখে। আর এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা পাস হয়েছে কবে? 11ই ডিসেম্বর 2019 তারিখে এটা হয়েছে পাস্ট। তাহলে এখানে দেখো অ্যামেন্ডমেন্ট বলে একটা শব্দ রয়েছে, অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনী বিল। তার মানে এখানে দেখো সংশোধনী বিল মানেই কি, এটা পূর্বের থেকে একটি আইন। তো পূর্বের আইনটি কি ছিল? সিটিজেনশিপ অ্যাক্ট। সিটিজেনশিপ অ্যাক্ট 1955, তাহলে 1955 সালে এই সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি হয়েছিল। আর এই অ্যাক্ট যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন পার্লামেন্টে সর্বপ্রথম এই 1955 পরে পেশ করা হয়েছিল, সেটা 2016 সালে সেটাই পাস হয়ে 2019 সালে পাস হয়েছে, এবং সেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত হয়েছে, ঠিক আছে। আর যখন সেটা প্রথম পার্লামেন্টে পেশ করা হয় সেটা ছিল ক্যাব, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। মানে কোন আইন পাস করার পূর্বে সেটা যখন পার্লামেন্টে পেশ করা হয় সেটাকে যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্টের সিগনেচার হয় ততক্ষণ পর্যন্ত সেটা বিল হিসেবে থাকে, এবং যেই মাত্র পার্লামেন্টে পাস হয়ে রাষ্ট্রপতির সিগনেচার হয়ে যায় সেই বিলের মধ্যে, তো সেটা অ্যাক্টে পরিণত হয়। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মূল লক্ষ্য কি? এটার মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের যে ভারতের প্রতিবেশী দেশ কি, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, সেই সব দেশ থেকে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি এবং শিখ, এই 6 সম্প্রদায়ের, মানে ওইসব দেশে এই 6টি সম্প্রদায় কি সংখ্যালঘু। তো তারা যদি সেই সব দেশে ধর্মীয় কোনো টানাপোড়েন কিংবা ধর্ম পরিবর্তনের কারণে যদি প্রেশার ক্রিয়েট করা হয় তাদের উপরে, এবং তারা যদি এই আমাদের ভারতবর্ষে এসে স্থান নিয়ে থাকে, তো তবে তাদেরকেই এই সিটিজেনশিপ অ্যাক্টের অধীন সিটিজেনশিপ দেওয়ার একটা প্রসেস, এটা সিএএ। বিরোধীরা বলে থাকে যে সিএ মাধ্যমে সিটিজেনশিপ কেড়ে নেওয়ারও প্রাবধান রয়েছে। বিজেপি, আমাদের যে বর্তমান যে সরকার রয়েছে, তারা বলছে যে না, সিএ কোনোভাবেই কোনো নাগরিকের, ভারতীয় নাগরিকের নাগরিকত্বকে
হনন করে না বা ছিনিয়ে নেওয়ার কথা বলে না, এটি শুধু নাগরিকত্বকে দেওয়ার কথাই বলে। তো এটা আশা করি বোঝা গেল, ঠিক আছে। তো এই দেখো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কাদের উপর লাগু হচ্ছে? যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে কবে এসেছে? 31শে ডিসেম্বর 2014 পূর্বে এসে গেছে বা সেই ডেটে এসেছে, তাদের ক্ষেত্রেই এই আইনকে লাগু করা হচ্ছে। তো এই আইনটি পরবর্তীতে আরো আলোচনা রয়েছে, তো সেখানে আমাদের এই ডেটটিকে কিন্তু কাজে লাগবে, এই ডেটটিকে মনে রাখবে। এই ডেটটিকে নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। 31শে ডিসেম্বর 2014 তারিখকেই কেন বেছে নেওয়া হয়েছে লাস্ট ডেট হিসাবে, তার আগেও ডেট নেওয়া হতো, কিংবা জবে লাগু হচ্ছে এই বর্তমান সময়গত নিয়ে নেওয়া যেতে পারত, কিন্তু কেন ওই ডেটকে নেওয়া হয়েছে? এর সাথে তোমার যে বিলটি পাস হয়েছে 2019 সালে, তারও কিন্তু যোগসূত্র রয়েছে। দেখো 2019-এর সাথে 2014-এর মাইনাস করলে কত বছর ডিফারেন্স হয়? 5 বছর। আর এটা বর্তমান যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, এই 5 বছরের এই বছরটিকেই মূল চেঞ্জ করা হয়েছে। পূর্বে কি ছিল? সেটা কোনো নাগরিককে নাগরিকত্ব পেতে হলে ভারতে, যারা অন্য দেশ থেকে এসেছে এই দেশে, সেই মুসলিম বাদে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ, তাদেরকে 11 বছর আমাদের ভারতবর্ষে থাকতে হতো। সেটা কন্টিনিউ না হলেও চলতো, কিন্তু জবে থেকে রেজিস্ট্রেশন চালু কেউ যদি রেজিস্ট্রেশন করতে চায়, কিন্তু তার পূর্বে কিন্তু 1 বছর কন্টিনিউ থাকতে হতো, মানে 11 প্লাস 1, 12 বছর। 11 প্লাস 1 হচ্ছে 12 বছর তাকে থাকতে হতো ভারতে, এবং তারপরে তাকে রেজিস্ট্রেশন প্রসেসে উপর দিক দিয়ে গিয়ে সিটিজেনশিপ নেওয়ার প্রসেস চালু হতো। কিন্তু সেটা বর্তমানে 5 বছর করা হয়েছে, এবং সেটা অ্যাক্ট পাস হয়েছে 2019 সালে, এবং সেই কারণে সেই সময়ের সাথে তাল মিলিয়েই এই 2014 সালের 31শে ডিসেম্বর ডেটটিকে বেছে নেওয়া হয়েছে, যাতে এখানে 5 বছরের সময়টা একটা মেনটেন হয়। তো বোঝা গেল যে এই 5 বছর কেন করা হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। তো চলো পরবর্তী দেখো কি বলেছে। পরবর্তীতে আমরা জেনে নেব এনআরসি। বিরোধীরা বলছে যে সিএ এনআরসি হচ্ছে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এনআরসি আসলে কি? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। যারা ভারতীয় সিটিজেন রয়েছে তাদের একটা রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে তাদের একটা গণনা করে তথ্য রেখে দেওয়া, ভারতীয় নাগরিকদের একটা সিকিউর তথ্য রেখে দেওয়ার পদ্ধতি হচ্ছে এনআরসি বলতে পারো। এক কথা এটা শর্টে এনআরসি কি করে? ভারতীয় যারা নাগরিক রয়েছে তাদের একটা তথ্য কালেক্ট করার পদ্ধতিকে বলা হয় এনআরসি। যারা বেআইনি ভাবে দেশে রয়েছে, যাদের মধ্যে সিটিজেনশিপ, তাদেরকে দেশের বাইরে বা ডিটেনশন ক্যাম্পে রাখার হয় এই এনআরসি পদ্ধতির মাধ্যমে। তো বোঝা গেল আশা করি যে এনআরসিটা কি। এনআরসি কিন্তু এ পর্যন্ত ভারতের সব রাজ্যে লাগু হয়নি, এনআরসি শুধুমাত্র আসামে লাগু হয়েছে। কারণ সেখানে বাংলাদেশে যে সময় যুদ্ধ চলছিল পাকিস্তানের সাথে, সেই সময় প্রচুর পরিমাণ কিন্তু মুসলিম, হিন্দু, সমগ্র জাতির লোক সেখানে ঢুকে গিয়েছিল। তো সেই কারণে সেখানে প্রচুর পরিমাণ তার পরবর্তী সময়েও প্রচুর পরিমাণ মুসলিম, অন্যান্য ধর্ম সম্প্রদায়ের লোক ঢুকে গিয়েছিল। তো সেই কারণে এখানে এনআরসি করা হয়েছে, এবং যাদের হাতে সিটিজেনশিপ নাগরিকত্ব ছিল না তাদেরকে এনআরসির মাধ্যমে আইডেন্টিফাই করে দেশের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে বা দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে অনেক বিরোধ রয়েছে যে কেন এই 6টি সম্প্রদায়কেই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এই 6টি সম্প্রদায়কেই নেওয়া হয়েছে, কেন মুসলিমদের নেওয়া হলো না? বর্তমান সরকার বলছে যে দেখো, যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ যারা আসছে ভারতে এসেছিল তাদের ধর্মীয় টানাপোড়েনের কারণে, তারা কিন্তু সেই সব দেশের সংখ্যালঘু, কিন্তু মুসলিমরা কিন্তু সেই সব দেশে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের। তার ফলে কি হয়, সেই সব দেশে তাদের উপর অত্যাচারের থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং তাদের ধর্ম পরিবর্তনের উপর প্রেশার এবং নানানভাবে শারীরিক নির্যাতন করার এবং পলিটিক্যালি প্রেশার ক্রিয়েট করার সম্ভাবনা থাকে এবং হয়েও থাকে। ঠিক আছে, ধর্মান্তরিত একটা প্রবণতা থেকেই থাকে। তো সেই কারণে তারা যদি আমাদের দেশে এসে থাকে এবং তারা যদি এই সিএ এর যদি ক্যাটাগরিকে পূর্ণ করে, যেটা আর কি রুলস রেগুলেশন তৈরি করা হয়েছে, তাহলে তাদেরকে অবশ্যই সিটিজেনশিপ দেওয়া হবে।
এখানে এখন বিরোধ থাকছে সিএ এবং এনআরসির মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে। দেখো এখানে পুরোপুরি বলা হচ্ছে এনআরসি কি বর্জনের একটি প্রক্রিয়া, মানে বহিরাগত ইললিগালি যারা এসে থাকছে ভারতের ভেতরে তাদেরকে আইডেন্টিফাই করার পদ্ধতি হচ্ছে এনআরসি। আর সিএ কি, সিএ এর মাধ্যমে সিটিজেনশিপ দেওয়া হয়, ভারতের ভেতরে থাকার একটা পারমিশন প্রদান করা হয়, ঠিক আছে, গ্র্যান্ট দেওয়া হয়। তাহলে কি হলো, সিএ এর মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও বলেছে যে এটা কোনোভাবে ভারতের নাগরিকত্ব হননের কোনো সম্ভাবনাই রাখছেন। তার মানে কি ভারতের যারা নাগরিক পূর্বের থেকে রয়েছে তাদের কোনো ভয় নেই, ঠিক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি নেতারা বরাবরই বলেছেন এই এনআরসি বহিরাগতদের বের করে দেবে এবং সিএ শুধু হিন্দুদেরকে অন্তর্ভুক্ত করবে। সিএ হিন্দু মানে আরো যে বাকি 5টি সম্প্রদায় তাদেরকে অন্তর্ভুক্ত, এখানে মুসলিমকে এই কারণে বাইরে রাখা হচ্ছে, তোমাদেরকে পূর্বেই বললাম, কেননা এই সব দেশে যে সব দেশের নাম উল্লেখ রয়েছে 3টি দেশ, সেই সব দেশে মুসলিমরা কিন্তু সংখ্যা গরিষ্ঠতা রয়েছে এবং সেই সব দেশ তৈরি হয়েছিল মুসলিম জাতির ভিত্তিতে। তারা আলাদাভাবে মুসলিম কান্ট্রি হিসাবেই কিন্তু দেশ গঠন করেছিল। তো সেই দিক দিয়ে মাথায় রেখেই ভারতবর্ষ মুসলিমদেরকে বাদ দিয়ে হিন্দু, পার্সি, শিখ, খ্রিস্টান, জৈন এবং বৌদ্ধ এই 6টি সম্প্রদায়কে রেখেছে। এবং এনআরসি কে ভারতীয়রা বর্তমানে এটা বুঝতে পারছে, ঠিক আছে, এটা হাইলাইট করা প্রয়োজন। তো দেখো এখানে যাদেরকে সিএ আর কি যারা অ্যাপ্লিকেশন করতে চাবে, এটা তো অ্যাপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে, কেননা যদি রাজ্য সরকারের হাতে রাজ্য সরকারের হাতে দায়িত্ব দেওয়া হয় তবে অনেক সময় হয়তো তারা ডিলে করে ফেলতে পারে, তাই জন্য এটা অনলাইন একটা প্রসেস রাখা হয়েছে। তো অনলাইন প্রসেসের মাধ্যমে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো সেখানে যেসব ডকুমেন্টস বলেছে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তো ডকুমেন্টস গুলো আগে কি কি আমরা জেনে নেব। এখানে এটাও প্রশ্ন হয়েছে, এটা তাহলে যারা লিগালি ভারতে প্রবেশ করেছে তাদের জন্য, ইললিগালি তারা কি করবে, যারা পাসপোর্ট নিয়ে ঢোকেনি, যাদের কোনো রকম বার্থ সার্টিফিকেট নেই, গভর্নমেন্ট আইডি কার্ড নেই, সেই সব দেশ থেকে যারা এসেছে, ওইসব দেশের কোনো প্রমাণপত্র নেই, তারা কি করবে। তাহলে তো এটা লিগালি যারা ঢুকেছে, যারা পাসপোর্ট নিয়ে ঢুকেছে তারাই, যাদের সার্টিফিকেট আছে তারাই শো করতে হবে। এখানে দেখো এই যে ডকুমেন্ট গুলো দিয়েছে এখানে এটাই বলেছে যে প্রুফ অফ রিলিজিয়াস আইডেন্টিটি অ্যান্ড ন্যাশনালিটি ফ্রম আফগানিস্তান, বাংলাদেশ এন্ড পাকিস্তান, সাচ অ্যাজ কি আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা এসেছে তাদের জন্য এই ডকুমেন্ট গুলো রাখবে, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, গভর্নমেন্ট আইডি কার্ড প্রয়োজন সেই সব দেশের, স্কুল সার্টিফিকেট সেই সব দেশের লাগবে, রেল সেই সব দেশে তোমাদের জমি থাকে সেই সব দেশের জমির কাগজ, লাইসেন্স ইস্যুড বাই গভর্নমেন্ট, সরকারের দ্বারা লাইসেন্স ইস্যু করা থাকলে অফ দিস কান্ট্রি, সেই সব দেশের অথরিটির দ্বারা। এছাড়াও প্রুফ থাকতে হবে ভারতে প্রবেশের সময়, প্রুফ থাকতে হবে সেখানে ভিসা, ইমিগ্রেশন স্ট্যাম্প, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেশন কার্ড, এইসব জিনিস ভারতে, গভর্নমেন্ট ইস্যুড আইডি, এমপ্লয়মেন্ট রেকর্ডস, ইউটিলিটি বিল, স্কুল সার্টিফিকেট ফ্রম ইন্ডিয়া, ভারতের তরফ থেকে এইসব থাকতে হবে। এছাড়াও এফিডেভিট থাকতে হবে সেসব জুডিশিয়ালি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছ থেকে প্রাপ্ত এফিডেভিট। তো এখানে প্রশ্ন হচ্ছে এই সবগুলোর মধ্যে কি একটি ডকুমেন্টস হলেই চলবে নাকি সবগুলোই ডকুমেন্টস কালেক্ট করতে হবে, এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এবং যদি পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট গভর্নমেন্ট ওই সব দেশের থেকে দরকার একদম বাধ্যতামূলক হয়, তাহলে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যারা সেই সময় যুদ্ধের সময় নিজেদের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে এবং বিভিন্ন রকম ধর্মের টানাপোড়েনে ধর্মান্তরিত হওয়ার ভয়ে সেই সব দেশ থেকে এসে ভারতে প্রবেশ করেছে, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তাদের কি সিটিজেনশিপ দেওয়া কিভাবে সম্ভব হবে, তাদের কাছে তো পাসপোর্টও নেই, তাদের কাছে বার্থ সার্টিফিকেটও নেই এবং গভর্নমেন্টের আইডি কার্ডও তাদের কাছে বর্তমান নেই। তো তারা সেই সব জিনিস কোথা থেকে জোগাড় করবে এবং সেই সব দেশের স্কুল সার্টিফিকেট তারা হয়তো সেই সময় নিয়ে আসতে পারেনি যুদ্ধকালীন সময়। তো এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো আমার কাছে কনফিউশন রয়েছে, এটা যদি পরবর্তীতে আমি কোথাও আবার তথ্য পাই এবং সরকার যদি কোনোভাবে কোনো আপডেট দেয় তবে আমি অবশ্যই এটা পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্য তোমরাও খুঁজবে এবং তোমরা পেলে পরে অবশ্যই আমাদের কমেন্টের সেকশনে জানাবে, ঠিক আছে। এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরে দেখো তাদেরকে তো এইসব ডকুমেন্টস তো কালেক্ট করতেই হবে এবং তারপরে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, indiancitizenship.online.in। এছাড়াও মোবাইল অ্যাপ রয়েছে, যাদের স্মার্টফোন রয়েছে তারা CA 2019 অ্যাপ বলে এটি অ্যাপ লঞ্চ করা হয়েছে, CA 2019, সেখানে গিয়েও তারা রেজিস্ট্রেশন করতে পারে এবং অনলাইন রেজিস্ট্রেশনের সময় এই সব ডকুমেন্টসকে স্ক্যান করে যেখানে যেই ডকুমেন্টস চাচ্ছে সেখানে স্ক্যান করে দিতে হবে। স্ক্যান করার পরে সেখান থেকে রেজিস্ট্রেশন কপি বের করে নিতে হবে। অবশ্যই সেখানে 50 টাকার একটি অনলাইন
চার্জ পে করতে হবে, অনলাইন ফি চার্জ করতে হবে, চার্জ পে করতে হবে, এবং তারপর সেখান থেকে ডকুমেন্টস বের করতে হবে, এবং সেই অনলাইন রেজিস্ট্রেশন করাকালীন সেখানে একটি ডেট প্রোভাইড করবে, সেই অনলাইন থেকেই ডেট প্রোভাইড করবে কিসের জন্য? ভ্যারিফিকেশনের জন্য। সেই ভ্যারিফিকেশনের জন্য কোথায় যেতে হবে? ভ্যারিফিকেশনের জন্য সেই সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে ডিস্ট্রিক্ট, লোকাল বা লেভেল কমিটি, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, একটি লোকাল কমিটি তৈরি করা হবে। সেটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে কারা কারা থাকবে? সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা তৈরি করা। সেখানে থাকবে পোস্টাল ডিপার্টমেন্ট, থাকবে সেন্সাস অফিসের আধিকারিক, এবং থাকবে আইবির আধিকারিক। তো পোস্টাল এরা হচ্ছে ভেরিফিকেশন করবে, এবং আইবির আধিকারিকরা সেই ডকুমেন্টসটা দেখবে যে তারা কি ভুয়ো কোনো ডকুমেন্টস আনছে নাকি সেখানে টেরোরিস্ট কোনো, তাদের যারা আসছে তারা সবাই যে ভালো থাকবে এমন না, তাদের টেরোরিস্ট অ্যাক্টিভিটি রয়েছে কিনা সেই সব জিনিসও আইডেন্টিফাই করবে কি আইবি। তো এদের মাধ্যমে এইসব কিছু আইডেন্টিফাই করা হবে। যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি তৈরি হয়েছে, তাদের কাছে সেই ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশনের সময় যাবে। তো সেইখানে যদি ভেরিফিকেশনে সবকিছু ঠিক থাকে, সবকিছু যা যা ডকুমেন্টস এর প্রয়োজন সবকিছু যদি থাকে ঠিক, তাহলে তাদেরকে পরবর্তী স্টেপে জন্য ভেরিফাই মানে লিগ্যাল প্রসিডিওর চালু করে দেওয়া হবে সিটিজেনশিপ দেওয়ার জন্য। কিন্তু সেখানে যদি কোনো ডকুমেন্টস এর মানে অ্যাবসেন্স থাকে, কোনো ডকুমেন্টস থেকে তারা বিরত থাকে, দিতে পারেনি এমন ডকুমেন্টস থাকে, তবে কিন্তু তাদেরকে ওয়েটিং এ রাখা হবে এবং পরবর্তী হিয়ারিং এর ডেট দেওয়া হবে, এবং সেই ডেটে তাদেরকে তারা যেই ডকুমেন্টস নিয়ে যেতে বলবে লোকাল বডি, সেই ডকুমেন্টস নিয়ে তাদের কাছে আবার পুনরায় যেতে হবে এই ভেরিফিকেশনের জন্য, এবং তারপরে এই প্রসেস পুরোপুরি সম্পূর্ণ হবে। তো দেখো, আমাদের ভারতের সিটিজেনশিপ পেতে গেলে মেইনলি কি 5টা পদ্ধতিতে সিটিজেনশিপ দেওয়া হয়। তো সেগুলো কি কি সিটিজেনশিপ দেওয়া হয়? এই দেখো, এখানে আমি একবারে কন্টিনিউ করবো যে বিরোধী নেতারা কেন এই আইনটি নিয়ে বিরোধ পোষণ করছেন। তাদের মূল উদ্দেশ্য প্রথমেই বললাম কি, যে 6টি সম্প্রদায়ের কথা বলা হয়েছে, 6টি ধর্মাবলম্বী সম্প্রদায়ের কথা বলা হয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ, বুদ্ধ, এদেরকেও দেওয়া হচ্ছে, ঠিক আছে। কিন্তু কেন মুসলিমদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি? তো সেখানে সোজা উত্তর কেন্দ্র সরকার দিয়েছে, যেহেতু সেই সব দেশ সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই জন্য সেই সব দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠতা দেশ, তো সেই জন্য মুসলিমদেরকে আমরা আমাদের সিএ আইনের আওতায় রাখিনি। তারপরে প্রশ্ন উঠেছে যে তাহলে তো পাকিস্তানে তো যেহেতু এখানে অত্যাচারের কথা বলা হচ্ছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এদের অত্যাচারের কথা, তাহলে তো আহমদিয়া মুসলিম যারা রয়েছে, আহমদিয়া মুসলিম, তাদের উপরও তো অত্যাচার চলছে পাকিস্তানে, তারাও তো সঠিক সেখানে নাগরিকত্ব করতে পারছে, তাদের উপর অত্যাচার চলছে। তো সেক্ষেত্রে কেন? তো সেই ক্ষেত্রে একই প্রশ্ন দিয়েছে, মুসলিম যেহেতু সেখানে সংখ্যাগরিষ্ঠ, এরাও যেহেতু মুসলিম, এবং দেশ যেহেতু মুসলিম জাতির নির্বিশেষে দেশটিকে ভাগ করা হয়েছে, তো সেই কারণে মুসলিম কোনো কমিউনিটিকে আপাতত এন্ট্রি করা হয়নি। বিরোধীরা এইসব কারণে বিরোধ পোষণ করছে। এছাড়াও বিরোধ পোষণ করছে কি, এখানে 5টি প্রসেসে করা হচ্ছে। কি প্রসেসে? দেখো, 5টি প্রসেসের মধ্যে ব্র্যান্ড শব্দটিকে মনে রাখবে। ব্র্যান্ডের মধ্যে কি? ব্র্যান্ড বলতে বি হচ্ছে বার্থ, যে ভারতবর্ষে জন্ম, সে অটোমেটিক্যালি ভারতের নাগরিক। রেজিস্ট্রেশন আসলে কি? বিবাহের সূত্রে কেউ অন্য দেশ থেকে, সেই সব দেশ থেকে ভারতে এসেছে, বিবাহের সূত্রে ভারতীয় কোনো নাগরিককে বিবাহ করেছে, সেই সূত্রে কিন্তু তাকে 7 বছর এই দেশে থাকতে হবে, এবং তার পরবর্তীতে রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে সে ভারতের নাগরিকত্ব পাবে। তারপরে রয়েছে অ্যাকুইজিশন মানে কোন টেরিটরিকে ভারত স্বাধীনতার পরে ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং সেই টেরিটরির যত সব নাগরিক রয়েছে অটোমেটিক্যালি কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হওয়ার কারণে সেই নাগরিকরাও ভারতের নাগরিকের তকমা পেয়ে যাবে অটোমেটিক্যালি। ডিসেন্টটা কি? ডিসেন্ট হচ্ছে ভারতীয় বংশ, তারা চাকরি সূত্রে যদি সেই সব দেশে গিয়ে থাকে বা বাইরের অন্য দেশে গিয়ে থাকে,
তাহলে কি হবে, তাদের যদি সন্তান সেই সব বাইরের দেশেই জন্মগ্রহণ করে তাহলে কিন্তু সেই তাদের সন্তান অটোমেটিক্যালি ভারতেরই কি হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবে। এখন থাকছে হচ্ছে কি ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশনে কি রয়েছে, ন্যাচারালাইজেশনে যে নিয়ম রয়েছে যে 12 বছর থাকার, মানে 11 বছর প্লাস 1 ইয়ার। অ্যাপ্লাইয়ের পূর্বে 1 বছর কন্টিনিউ থাকতে হবে, মানে 11 বছর গিয়ে এসে থেকেছে এইভাবে 11 বছর যদি কন্টিনিউ করে 14 বছরের মধ্যে, লাস্ট 14 বছরের মধ্যে, যে কোনো 14 বছরের মধ্যে যদি তারা 12 বছর থাকে ভারতে, তাহলে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে সিটিজেনশিপের জন্য। করতে পারতো, সেটা 1955 সালের একটা আইনে ছিল, কিন্তু সেটা চেঞ্জ করে কিন্তু কি করা হয়েছে, 5 বছর করা হয়েছে। তার জন্যই আমি ডেটটাকে বলেছিলাম কি 31শে ডিসেম্বর 2014 করা হয়েছে, আর বিল হচ্ছে 2019-এর। 5 বছরের ডিফারেন্স, তো অটোমেটিক্যালি কি সেটা হয়ে যাচ্ছে এবং সে আইনের আওতায় পড়ে যাচ্ছে। তো সেই কারণে এই ডেটটিকে লাগু করা হয়েছে। তো এই ন্যাচারালাইজেশন নিয়েই একটা বিরোধ হচ্ছে আসামে এই ডেট নিয়ে। কেমন, আসামে যে সিএ বা এনআরসি যে হয়েছিল সেখানে লাগু করা হয়েছিল কত, বাংলাদেশে স্বাধীন হয়েছে কত, 1971। 1971-এর আগে যারা এসেছে তারাই নাগরিকত্ব পেয়েছে, বা যারা পরে এসেছে তারা তাদেরকে নাগরিকত্ব থেকে বিরত রাখা হয়েছে। তো কেন দ্বিচারিতা, তাহলে কেন দ্বিচারিতা, সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে এরকম, এদের ক্ষেত্রে এরকম কেন? তো সেই ক্ষেত্রে সেখানে বলা হচ্ছে যে যেহেতু সেটা নর্থ ইস্ট এবং সেখানে ট্রাইবাল জনবসতি রয়েছে এবং আইএলপি লাগু থাকার কারণে আইনের দ্বারা সেখানে পারমিশন নেওয়ার প্রয়োজন হয়েছে। তো সেই সব কারণে সেখানে সেই ডেট 1971 করা হয়েছে। যদিও সিএ এর সাথে এনআরসির কিন্তু কোনো যোগসূত্র নেই এখনো পর্যন্ত। এনআরসি কে শুধুমাত্র আসামে লাগু করা হয়েছে, ভারতের এখনো পর্যন্ত কোনো দেশে এনআরসি লাগু হয়নি। এটা শুধুমাত্র সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যা সিটিজেনশিপ দেওয়ার পদ্ধতিকে প্রদান করে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এখন প্রশ্ন হলো, রাজ্য চাইলে কি এই আইন লাগু থেকে বিরত থাকতে পারে? সোজা কথা, রাজ্য চাইলে এই আইন থেকে বিরত থাকতে পারে না, লাগু করা থেকে বিরত থাকতে পারে না। কেননা ভারত কি, ইন্ডিয়া হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, কনস্টিটিউশনে পরিষ্কার ভাবে লেখা রয়েছে ভারত হচ্ছে কি সিঙ্গেল সিটিজেনশিপ। কেন্দ্র তরফ থেকে যাদেরকে সিটিজেনশিপ দেবে তারাই পারবে, কিন্তু রাজ্য সরকারের এরকম কোনো ক্ষমতা নেই যে তারা আইন তৈরি করতে পারবে সিটিজেনশিপ দেওয়ার জন্য, কিংবা আইন লঙ্ঘন করতে পারবে বা আইন উঠিয়ে নিতে পারবে সিটিজেনশিপকে সরিয়ে নেওয়ার জন্য, কোনো আইনকে সরিয়ে নেওয়ার জন্য, বা কোনো ব্যক্তিকে সিটিজেনশিপ দিতে পারবে বা নাও দিতে পারবে, এরকম কোনো পাওয়ার তাদের হাতে নেই। এখন কথা হচ্ছে, তারা যদি বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে আইন লাগু থেকে বিরত থাকে এবং আন্দোলন করে চরম, তখন সেখানেও কিন্তু কি কি লাগু হতে পারে দেখো, সেখানে লাগু হতে পারে 256, 356, 365, 256, 356, 365। এদের কাজ কি? 256 এর কাজ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আদেশ দিবে কাকে, স্টেট গভর্নমেন্টকে, যে তোমরা আইনকে লাগু করো, সিটিজেনশিপ দেওয়ার প্রসিডিওরকে চালু করো। এখন তারপরেও যদি স্টেট সরকার বলে যে না আমরা করব না, আমরা আন্দোলন করব, তখন সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট চলে যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছে যাওয়ার যে প্রাবধান সেটা হচ্ছে 365, সেটা সেই আর্টিকেল ওপেন হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং 365 নম্বর ধারায় বলা রয়েছে যে সেখানে রাষ্ট্রপতি কিংবা সেই রাজ্যের গভর্নর রাষ্ট্রপতি শাসনকে লাগু করতে পারে, রাষ্ট্রপতি শাসনের জন্য আবেদন জানাতে পারে। এবং পরবর্তীতে রাষ্ট্রপতি শাসন যদি আবেদন প্রেসিডেন্ট রুল লাগু হয়ে যেতে পারে। তো প্রেসিডেন্ট রুল লাগু হয়ে যাওয়ার পর অ্যাক্টিভেট হয়ে যাবে 356, এবং তার মাধ্যমেই তখন কিন্তু সে প্রেসিডেন্ট সেখানে সেই আইনকে কার্যকরী করার প্রসেস, লিগ্যাল প্রসেস চালু করবে, এবং সরকার যে ভেঙে যাবে এবং রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে। ঠিক আছে,
তো এই হচ্ছে প্রসেস। এবং এখানে আরেকটা কথা বলেছে 14 নম্বর আর্টিকেলে, সেখানে কিন্তু ইকুয়ালিটির কথা বলা হয়েছে, সেটা আমার আগেই বলা উচিত ছিল যে ইকুয়ালিটি। এখানে দেখো বিরোধের চলাকালীন যে বলা হয়েছে যে 14 নম্বরে ইকুয়ালিটির কথা বলেছে, তাহলে সব ধর্মের ইকুয়ালিটির কথা এখানে লঙ্ঘন করা হলো না, যে মুসলিমরা তো তাহলে ইকুয়ালিটি পেল না। ভারত সরকারের কথা হচ্ছে, দেখো ভারতে যারা প্রথম থেকে বারবার বলছে, ভারতে যারা কি প্রথম থেকে নাগরিক রয়েছে তাদের কিন্তু কোনো কিছুই হনন হচ্ছে না, কোনো নাগরিকত্ব তাদের কাছ থেকে চিনে নেওয়া হচ্ছে না, কিছুই হচ্ছে না। যারা বাইরের থেকে এসেছে ভারতে তাদের কাছ থেকে তাদেরকেই সিটিজেনশিপ দেওয়ার একটা প্রসেস, এটা সিএএ। আশা করি বোঝা গেল। তো এই সিঙ্গেল সিটিজেনশিপ এর কারণে রাজ্য কিন্তু চাইলেও এই আইন লাগু করা থেকে বিরত থাকতে পারবে। তবে তোমাদেরকে যেটা বললাম যে যেসব ডকুমেন্টস এর কথা বলেছে সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে সেই ডকুমেন্টস তাহলে কি যারা লিগ্যাল প্রসেসে ভারতে এসেছে তাদেরকে শুধু সিটিজেনশিপ দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সিএ তে, নাকি যারা সেই সময় যুদ্ধ চলাকালীন নিজেদের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে দেশে ঢুকেছে, তারপরে ধর্মান্তরিতকরণ থেকে বাঁচার জন্য নিজের ধর্মকে রক্ষা করার জন্য ভারতে এসেছে, তাদেরকেও দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু যদি যুদ্ধকালীন সময়ে তারা এসে থাকে তাহলে তো তারা ডকুমেন্টস অনেকেরই আনতে পারেনি, কিংবা অনেকের ডকুমেন্টস নেইও, তো তারা কি করবে? তো এটা একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে এই সিএ বিলে। তো অবশ্যই সরকার আশা করি এটা নিয়ে জনগণকে অবগত করবে এবং আরো ক্লিয়ারিফাই করবে সিএ নিয়ে, ঠিক আছে? ক্লিয়ারিফাই করলে তবে মানুষ আরো কি হবে, নিশ্চিন্ত হবে এই আইন নিয়ে। সপক্ষে বিপক্ষে যুক্তি থাকবে, সবাইকে প্রশ্ন করা উচিত সবকিছু নিয়ে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই টপিকটিকে ভালো করে আরো অ্যানালাইসিস করবে, তোমাদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করবে, যে তারাও তাদের মতামত কি, তাদের মতামত জানতে চাইবে এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে এই বিল নিয়ে। তো চলো আজকের মতন টপিকটি আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী আরো আপডেট আসলে আলোচনা করব এবং পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনফরমেশন কালেক্ট করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।